প্রিয় দর্শক, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বেশ কিছুটা গিয়েছে এরই মধ্যে এবং আমরা এখন সিনেমা হলে যাচ্ছি অনেকে, বিশেষ করে মধ্যবিত্ত যারা, তারা সিনেমা হলে যাওয়ার প্রবণতা শুরু হয়েছে। এই সিনেমা শিল্পকে এই অবস্থানে আনতে বেশ কিছু তরুণ কাজ করে চলেছেন সিনেমার পেছনে নিরলসভাবে। যেমন সিনেমার পোস্টার দেখে কিন্তু আমরা আগ্রহী হয়ে উঠে সিনেমা দেখার ক্ষেত্রে। আমার সোশ্যাল মিডিয়া আজকে এমন একজন তরুণকে দেখেছে যিনি পোস্টার ডিজাইন নিয়ে কাজ করেন প্রমোশন প্ল্যানিংয়েও বিভিন্ন ধরনের কাজ, এবং বেসিক্যালি ক্রিয়েটিভ ডিজাইনার হিসেবে পরিচয় দিতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা কথা বলছি আজকের এই আয়োজনে অর্নিলের সাথে। অর্নিল রাব্বি পুরো নাম, তাই না? আরও পুরো নাম বললে অর্নিল হাসান রাব্বি, যেটা একদম পোশাকি নাম, তাই না? কিন্তু অর্নিল স্বাচ্ছন্দ্য বোধ করে কোন নামে? আসলে নিকনেমটাই আসলে প্রেফারেবল, কারণ এত বড় নাম আসলে বলতে গেলে অনেকের কষ্ট হয়ে যাবে, তো আই এম ওকে উইথ দ্যাট। এই যে বললাম যে সিনেমার পোস্টার বানাবো, এরকম শখ কেন হলো? যেহেতু ছোটবেলা থেকে গেমিং করতাম, গেম খেলতাম, গ্রাফিক্স করতাম, তো ওই ভার্চুয়াল লাইফটা এক সময় যখন বুঝলাম যে না, এইখানে আসলে সোসাইটিতে কন্ট্রিবিউট করার মতো অনেক কিছু আছে, যেইখানে আমাদের পার্শ্ববর্তী দেশ যদি আমরা বলিউড হলিউড যদি কম্পেয়ার করি, যে একটা সময় কিন্তু খুব বেশি না, জাস্ট 7-8 বছর আগেই যদি আপনি যান, যে তখনও কিন্তু ওই আমাদের কাকরাইলে যে গদবাঁধা একসাথে 20টা-25টা মাথালা যে পোস্টার একটা চল ছিল, ওইটা থেকে কিন্তু এখন কিন্তু অনেকটাই কিন্তু আপগ্রেডেশন হয়েছে, নান্দনিকতার জায়গা তৈরি হয়েছে। এই যে আমরা দেখছি যে এগুলো আপনার কাজই, তাই না? জি জি। এবং আপনি এখন কাজ করছেন জাজ মাল্টিমিডিয়ার হয়ে। তো এই যে প্রফেশনালি কাজ করার আগে কিভাবে হাতে খড়িটা হয়েছিল আপনার? হাতে খড়ির কথা যদি শেয়ার করি, সেটা হচ্ছে ওই যে জিদের কথাটা যে বললাম, এটা তো অ্যাবসলিউটলি মনে এটা ধারণ করেছিলাম যে এইখানে আসলে কন্ট্রিবিউট করতে চাই বাংলা সিনেমার মান উন্নয়নের জন্য। তো হাতে খড়ি হচ্ছে, তখন তো ইউটিউব ছিল, বাট তখন নেট স্পিড তো অনেক স্লো ছিল, তো ইউটিউব থেকে বিভিন্ন এরকম টিউটোরিয়াল দেখে দেখে ডাউনলোড করতাম। তখন ডাউনলোড করে প্র্যাকটিস করতাম নিজে থেকে। তো যখন আমার যেই প্রতিষ্ঠান, যেখান থেকে আমার এই যাত্রা শুরু, জাজ মাল্টিমিডিয়া, আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান আব্দুল আজিজ সাহেব এবং সিইও আলিমুল্লাহ খোকন, তারা আসলে আমাকে বলল যে আমি আগে ছিলাম হচ্ছে টেকনিক্যাল ডিপার্টমেন্টে, সেইখান থেকে পরে আমি গেলাম হচ্ছে ফিল্ম প্রমোশন ডিপার্টমেন্ট। বলতে আপনি সরাসরি পড়াশোনা শেষ করে চাকরি শুরু করলেন জাজ মাল্টিমিডিয়াতে? আমার ইন্টার্নি হচ্ছে জাজ মাল্টিমিডিয়াতে, এবং ইন্টার্নির পরে আমার একদিনও বেকার থাকতে হয়নি। আপনি মানে আজকে ইন্টার্নি শেষ হয়েছে, কালকে থেকে আমার পড়াশোনা করেছেন কিসে? আমি পড়াশোনা করেছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, দেন হচ্ছে মাস্টার হচ্ছে মার্কেটিংয়ে। আচ্ছা, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন, দেন মাস্টার্স করেছেন মার্কেটিংয়ে, এরপরে জাজ মাল্টিমিডিয়াতে ইন্টার্ন করতে আসছেন। কি মার্কেটিংয়ের উপরে না কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের উপরে? না, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের উপরই আমি ওইখানে বেসিক্যালি ইন্টার্নই করি। আচ্ছা, ইন্টার্নির আজকে শেষ, কালকে থেকে হচ্ছে আমার জয়েনিং। আচ্ছা আচ্ছা। সো আই ওয়াজ ভেরি মাচ লাকি। মার্কেটিং এ গেলেন, এবং মার্কেটিংটাও তাহলে ফিল্ম বিষয় নিয়ে চিন্তা করেই মার্কেটিং এ যাওয়া, যে শোবিজে প্রমোশনাল জায়গা থেকে কাজ করবে, বিষয়টা কি এরকম? আমি যখন ফিল্ম প্রমোশন আমাদের যে ডিপার্টমেন্ট ছিল, ওইখানে জয়েন করার পর থেকেই বেসিক্যালি এখন পর্যন্ত 100+ সিনেমার প্রমোশন নিয়ে কাজ করেছি বাংলাদেশে। সিনেমার প্রমোশনে মানে সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গা কোনটা মনে হয় আপনার কাছে? প্রমোশনের কথা যদি বলেন, ইন টার্মস অফ প্রমোশন, এখানে চ্যালেঞ্জের জায়গা হচ্ছে বাজেট। আমি হয়তো যদি ইফ আই এম নট রং, যেটা হয় যে ধরেন আপনি একজন ডিরেক্টর, আপনি কোনোভাবে ম্যানেজ করে একজন প্রযোজককে নিয়ে এসেছেন, তাকে হয়তো একটা হোপ দেখে আপনি নিয়ে আসছেন, যে ব্যাপারটা পুরো উল্টো হওয়ার কথা ছিল না, যে প্রযোজক খুঁজে বের করবেন ডিরেক্টরকে হবে। অ্যাবসলিউটলি। সো যেটা হলো যে সে তো একটা বড় হোপ নিয়ে আসছে, সে ইনভেস্ট করবে, এখান থেকে তার আরওআই আবার ব্যাক পাবে, মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। সো যখন সে দেখে যে আসলে আফটার দ্য প্রি প্রোডাকশন অ্যান্ড পোস্ট প্রোডাকশন, যে তার যে বাজেটটা ছিল, বাজেট আরও ক্রস হয়ে যায়, তখন তার আসলে ফিল্ম প্রমোশন করার জন্য কিছুই থাকে না। আচ্ছা। তো তখন তার এমনও দেখা যায় যে তার পোস্টার প্রিন্ট করতেও অনেক কষ্ট হয়ে যায়।
তো তখন এসে দ্বার প্রান্ত হয় এক এক ডিস্ট্রিবিউশন হাউসের কাছে, তখন তাদের থেকে পরামর্শ নিয়ে, বাট আগেই যে তার যেই বাজেটটা ছিল আগেই সে বার্ন করে ফেলে। মানে এখানে একটা দুর্বলতা থেকে যায় যে টোটাল সিনেমা একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রজেকশন পর্যন্ত এই প্ল্যানিংটা মেজরিটি ক্ষেত্রেই থাকে না। এটা আপনার ফিল হয়েছে কিনা? না না, এটা তো মেজরিটি আপনি বলেন অথবা এটা সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট বলেন, এটা তো অবশ্যই। কারণ আপনি একটা ভালো একটা প্রোডাক্ট বানালেন, আপনি যদি আপনার টার্গেট অডিয়েন্সের দ্বার প্রান্তে পৌঁছাতে না পারেন, দেন হাউ দে উইল নো অ্যাবাউট ইউর প্রোডাকশন। এখন পর্যন্ত আপনার বেস্ট কাজ কোনটা মনে হয়? আসলে আমার প্রত্যেকটা কাজই বেস্ট না, আমি আমার কোনো শ্রদ্ধেয় সব সন্তানই ভালোবাসে মানুষ, কিন্তু একটা সন্তান হয়তো বেস্ট হয়ে যায় না, কারণ আমি এইভাবে করে চার্মিং কোনটা আপনার কাছে? ওকে, আপনি খুব চার্ম ফিল করেছিলেন। মানে যে ডিজাইনার বলেন বা যে মেকার বলেন, প্রত্যেকটা ডিরেক্টরের কাছে যেমন তার সিনেমা তার নিজের সন্তানের মতো, এরকম প্রত্যেকটা ডিজাইনারের কাছেও তার প্রত্যেকটি ডিজাইন তার নিজের ক্রিয়েশন বা নিজের যেই ভাবনাটা তা একটা আর্টবোর্ডে ফুটিয়ে তোলার মতো। তো আমি থ্যাঙ্কফুল যে যারা আমার উপর রিলাই করেছে, আমাদের বাংলাদেশের যেসব পরিচালক এবং প্রযোজকেরা। তার ভেতরে উল্লেখযোগ্য কিছু কাজ যদি বলি, সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, যেটা বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড খুবই, হ্যাঁ। সো আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম, কারণ এইখানে আসলে আমার থেকে বেশি এফোর্ট উনি দিয়েছে। আমার সাথে রাতে বলেন দিনে বলেন আমরা সবসময় গুগল মিটে কথা বলে যেই এটা কারেকশন করো, এটা এভাবে করো, এটা ওইভাবে করো। সো ওনার ডেডিকেশন লেভেল ইটস ভেরি হাই, যেটা আমি অন্যান্য অনেক ডিরেক্টরের কাছে এটা পাইনি। অনেক ডিরেক্টররাই আছে যে তারা স্কেচ থেকেই আসলে থাকতে চায়, যে তারা চায় তারা যে ভিজুয়ালটা দেখছে প্রত্যেকটা জায়গায় আসলে স্বাক্ষর রাখতে চায়, হ্যাঁ, যে তারা যে ভিজুয়ালটা ভাবছে সেই ভিজুয়ালটা আমি তখনই ফুটাতে পারবো তারা যখন এটা আমাকে ঠিকঠাক বুঝায় দিতে পারবে। সো এরকম আসলে বাবা সামওয়ান ইজ ফলোইং মি, এইটাও বিঞ্জে রিলিজ হয়েছিল, এটাও খুব ভালো প্রশংসা কুড়িয়েছে। হ্যাঁ, দিন দ্য ডে, এটাও দিন দ্য ডে নিয়ে কিছু বিতর্ক মনে হয় তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, তাই না? এইখানে আমি একটু যোগ করতে চাই, দিন দ্য ডে নিয়ে এইখানে বিতর্ক ছিল। কারণ আপনি যদি বলেন যে এই যে রেভলিউশন পোস্টার একটা সময় ছিল যে অনেকগুলো মাথা থাকতো পোস্টারে, ওই প্র্যাকটিস থেকে কিন্তু আমরা বের করে নিয়ে আসতে সক্ষম হয়েছি। না, মাথা কাটা গলা কাটা পোস্টার তো ছিলই, এমনও দেখেছি যে কিছু কিছু সিনেমায়, খুব দূরে যেতে হবে না, ব্যাক ইন 2015 অর 14, তখনও ডিরেক্ট হচ্ছে বলিউডের কোনো একটা অ্যাক্টরের জাস্ট মাথাটা কেটে বাংলাদেশের একজন হিরোর বডিতে বসায় দেওয়া হতো। এই প্র্যাকটিস কিন্তু অহরহ ছিল। এরপর নট অনলি পোস্টার, আপনি যদি মিউজিকের কথাও বলেন, যে কোনো একটা ভালো তামিল যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিক, ঠিক সেম মিউজিক কিন্তু কপি করে এখানে কিন্তু অনেক গান হয়েছে। ক্ষেত্রে কি হলো তাহলে? কারণ দিন দ্য ডেতে অনেকের কাছে আহ্বান করা হয়েছিল আমি জানি, এবং কেউ কেউ দিন দ্য ডের পোস্টার দেখার পরে অভিযোগ করেছিল সোশ্যাল মিডিয়াতে যে এটা তাদের কাজটার সাথে যুক্ত হওয়ার আগে এর ব্যাক স্টোরি আপনার সাথে আমি একটু শেয়ার করতে চাই, কারণ এটা খুব ইন্টারেস্টিং। যে তখন আমি অলরেডি, যে সবাই জানে যে আমি বাংলা সিনেমা পোস্টার নিয়ে কাজ করি, একটা সময় সবাই ভাবতো যে এই কাজগুলো হয়তো ইন্ডিয়া থেকে আসে, ইন্ডিয়া থেকে করা হতো, বাট বাংলাদেশ থেকে যে আমি করি এটা অনেকেই জানতো না। তো তখন আমার একটা নিউজ কভারেজ হয়, তখন সবাই জানতে পারে ওকে হি ইজ ডুইং দিস, সো কাজ করছে, হ্যাঁ, যে এই সোসাইটির জন্য আসলে তার একটা কন্ট্রিবিউশন আছে। আমার সিনেমার পোস্টার কিন্তু আপনাকে বানিয়ে দিতে হবে, এখানে কথা ইনশাআল্লাহ, আই লাভ টু ডু ওকে ইনশাআল্লাহ। সো তখন আমি অলরেডি কাজ করছি, তো সো অন্ত জলিল সাহেব তো অবশ্যই তারও অনেক বড় কন্ট্রিবিউশন আছে। আপনারা জানেন যে সেও কিন্তু ডিজিটাল সিনেমার পিছনে অনেক বড় ভূমিকা আছে। তো সে তখন একটা গিভঅ্যাওয়ে টাইপের একটা অ্যানাউন্সমেন্ট করলো যে আমার সিনেমার পোস্টারের জন্য আমি একটা কন্টেস্ট ছাড়ছি, এইখানে আপনারা
ডিজাইন করে পোস্টার ডিজাইন করে পাঠান এবং পুরস্কার জিতে নেন, এরকম একটা পুরস্কার না যে অফিসিয়ালি হচ্ছে আমার সিনেমার জন্য কাজ করবেন। আমি অলরেডি তখন কাজ করি, তারপরেও আসলে ভালো কাজ করার ক্ষুধা আমার সবসময়। একটা ভালো কাজের সাথে থাকতে পারলে আসলে টাকা পয়সা বা রেমুনেশনের দিকেও তখন আমি তাকাই না, যে আমার থাকতে হবে একটা ভালো কাজের সাথে। যে একটা ভালো কাজের সাথে থাকলে আসলে তখন মনে হবে যে না, এই ইন্ডাস্ট্রির জন্য অ্যাকচুয়ালি আমি কিছু করতে পারলাম, যে আসলে আফটার মাই ডেথ মানুষ মনে রাখবে। নিজেকে এস্টাবলিশ করারকে এটা ব্র্যান্ড পজিশনিং করা বলে, নিজের ব্র্যান্ড, যে নিজেকে আসলে নিজেকে বলেন বা এই সেক্টরটার জন্য বলেন যে একটা কন্ট্রিবিউট করে যাওয়া, ফিরে আসলে দিন রাতে ফিরে আসতে চাই আমি। হ্যাঁ, তো সেইখান থেকে আমি ভাবলাম যে এমনিতেই তো আমি করি, তো ঠিক আছে লেটস ডু। তো আমি জাস্ট করে পাঠালাম 2টা ডিজাইন। তো হঠাৎ করে একদিন মনসুন ফিল্মস থেকে আমাকে ফোন করলো যে প্লিজ আপনার ডিজাইন অ্যাকসেপ্টেড হয়েছে, আপনি আসেন আমাদের অফিসে। তো তাদের অফিস হচ্ছে সেই সাভার এবি গ্রুপ। তো আমি গেলাম, যাওয়ার পর তো ওইখানে আরও কিছু ডিজাইনার আসলো। তো সে সবাইকে কোলাবোরেট করে একটা টিম বানালো। সো এই টিম দিয়ে সে বেসিক্যালি পুরো দিন দ্য ডের কাজ করলো। তো এইখানে আসলে আমার একার কন্ট্রিবিউশন ছিল না, আরও সাথে অনেক ডিজাইনাররা ছিল। তো সবার সমন্বয়ে ডিজাইন এবং ব্রেনের মিক্সিং ছিল সব মিলিয়ে 100%, এবং তার ইনপুট এখানে সব থেকে বেশি ছিল। সো আপনি তো যতগুলোই আসলে দেখেছেন প্রত্যেকটার পেছনে তার এফোর্ট ছিল। আচ্ছা, তো যদি বাবা পায় সেটাও তার জন্য, যদি এটার জন্য গালি দেয় সেটাও তার জন্য। আরেকটা বিষয় আসি যে আপনি তো দেশের বাইরের কাজও কিছু কিছু করার চেষ্টা করছেন, এবং এখন এই সময়ে এসে আসলে দেশে বসে থেকেও বাইরের কাজ করার সুযোগ আছে। হ্যাঁ, সেই অভিজ্ঞতাটা কেমন? সেই অভিজ্ঞতা যদি বলি, আমি অলরেডি MR9 মানে মাসুদ রানাতে আমি মাসুদ রানার ফিল্ম প্রমোশন নিয়ে কাজ করেছি, যেটা হলিউড, এবং নট অনলি হলিউড, এখন রাশিয়াতে রিলিজ হয়েছে এবং ইউরোপের বেশ কয়েকটি স্টেটে রিলিজ হয়েছে এবং চায়নাতে রিলিজ হবে। ইভেন্ট জাতীয় ওয়ার্ক করতে আপনি মনে হয় স্বচ্ছন্দ বোধ করেন, ভালো লাগে? না, এখন অলরেডি হয়তো আপনারা জানেন যে বেশ কয়েকটি বাংলাদেশের সেলিব্রিটি রিলেটেড বড় বড় ইভেন্টের সাথে আমি যুক্ত ছিলাম। সিএসিএল, হ্যাঁ, সিসিএল, সেলিব্রিটি ফুটবল লিগ, সেলিব্রিটি ক্রিকেট লিগ। মানে এই চিন্তাগুলো কেন আসছে আপনার ব্যবসায়িক জায়গা থেকে? ব্যবসায়িক জায়গা থেকে যদি বলেন, দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু সবারই কিন্তু আসলে টাকাটাই কিন্তু মুখ্য বিষয়। সংস্কৃতি চর্চা করবেন, কিন্তু সাথে তো আপনার নিজের দিকেও তাকাতে হবে। তো সেই জায়গা থেকে আসলে অনেকটাই আসলে আপনি মার্কেটিং গাই, সেখান থেকে একটা কথা আছে, নেগেটিভ ইমপ্রেশন সামটাইমস ইজ এ বিগ ইমপ্রেশন ফর মার্কেটিং, সেটাও তো হচ্ছে বলতে পারেন। না, আসলে দেখেন, নেগেটিভ মার্কেটিং না হলে কিন্তু সিসিএল এর মতো এত বড় একটা ইভেন্ট হচ্ছে কেউ জানতোই না। এইবার যে সাকসেসফুলি আমরা শেষ করলাম, এইবারের যে আয়োজনটা ছিল ফুটবল, আমার ফ্রেন্ড জিহাদ ওই বেসিক্যালি এটার স্বপ্নদোষটা ছিল, আমি ওর কো পার্টনার ছিলাম এখানে। তো এইবার হচ্ছে বেসিক্যালি আমরাই এটা অর্গানাইজ করি, আমাদের অর্গানাইজিং কমিটি ছিল। এইবারও আমরা একসাথে প্রায় 100 আর্টিস্টকে এক জায়গায় করতে সক্ষম হয়েছি এবং সাকসেসফুলি আমরা ফাইনাল করেছি, যেখানে আমাদের ইনফ্লুয়েন্সার টিম যারা, মানে ব্যারিস্টার সুমন ভাই এবং আয়মান সাদিক, তাদের টিমটা এখানে চ্যাম্পিয়ন হয়। তো ইট ওয়াজ এ ভেরি গ্রেট এক্সপিরিয়েন্স আমি বলবো, এবং সিসিএল এর ফাইনাল না করতে পারার আক্ষেপ আসলে আমারও রয়ে গেছে। এখনও আমি আমার কলিগ বলেন বা আমার সেলিব্রিটি ফ্রেন্ডরা বলেন, বড় ভাইরা বলেন, বোনরা বলেন, যে কোনো চায়ের আড্ডায় বা যে কোনো আমাদের যে কোনো গসিপ হয়, বলে যে এই কবে হবে রে ফাইনালটা। নিশ্চয়ই হবে। স্বপ্ন কি নিয়ে দেখেন, মানে স্বপ্নের কোন জায়গায় পৌঁছতে চান আপনি? অনেক স্বপ্নে আলহামদুলিল্লাহ অলরেডি সফল হয়ে গেছে। আপনি যদি আমার ফেসবুকের কভার পিকচারটা দেখেন, আসলে স্বপ্ন এটাই ছিল যে বাংলাদেশের টপ মেকার্সদের সাথে কাজ করা। সো আলহামদুলিল্লাহ আমি অনেকটাই আমার স্বপ্নের জায়গা থেকে এগিয়ে এসেছি, এবং এখন স্বপ্ন হচ্ছে আমার একটা টিম আছে, আমার ওই এজেন্সিটাকে আমি আসলে এখন এক্সপ্যান্ড করতে চাই, এবং হলিউডে আমার কাজের কথাবার্তা চলছে।
সো বাংলাদেশে তো কাজ করছি, সাইমেন্টিয়াসলি আমি হলিউডেও কাজ করব। সেখানে সোশ্যাল মিডিয়া আপনাকে কিভাবে হেল্প করে? সোশ্যাল মিডিয়া ইজ আ ভেরি ভাইটাল রোল প্লেয়িং ইন আওয়ার লাইফ, বিকজ আজকে যদি সোশ্যাল মিডিয়া না থাকতো, আজকে কিন্তু কেউ জানতো না যে এই ডিজাইনগুলোর পেছনে আসলে আমার অনেক বড় একটা কন্ট্রিবিউশন আছে। হ্যাঁ, যে বাংলা সিনেমার যে পোস্টারের যে ডেভেলপমেন্ট, এখানে আমার একটা কন্ট্রিবিউশন আছে, এটা অনেকেই হয়তো জানতো না। কারণ আমি মুখে কতজনকে বলবো, যেহেতু আমি ক্যামেরার পিছনে কাজ করি। সো এইটা আজকে সফল হয়েছে বিকজ অফ সোশ্যাল মিডিয়া। নিজের প্রমোশনটা সোশ্যাল মিডিয়া করতে পারছেন। সোশ্যাল মিডিয়ায় বিরক্ত হন কোন কোন বিষয়ে? বিরক্তর জায়গা যদি বলেন, সোশ্যাল মিডিয়াকে আসলে আপনি কিভাবে চালাচ্ছেন এটার উপর ডিপেন্ড করে। আপনি যদি চান এখানে আপনার একটা পজিটিভ একটা ভাইব দিতে, আপনি চাইলে কিন্তু পজিটিভলি কিন্তু অনেকেই কন্ট্রিবিউশন করছে। আমি যদি বলি এখানে স্পোক পারসন হিসেবে অনেক মানুষই কিন্তু ইনফ্লুয়েন্স করছে ভালো কাজের জন্য। আবার একইভাবে অনেক নেগেটিভ ইম্প্যাক্টও এখানে আছে, যে যারা আসলে চায় রাতারাতি ভাইরাল হতে, ভাইরালের একটা নেশা তাদের ভেতর আছে। এবং আমিও কেন যেন বুঝি না এবং জানি না যে এখন আসলে মানুষ ভাইরালের পিছনে ছুটছে এবং ব্র্যান্ডরাও ওই ভাইরালদের পিছনেই ছুটছে। আচ্ছা, সো ইউ আর মার্কেটিং গাই, আপনার থিঙ্কিং কি হয় যে ব্র্যান্ড কেন ভাইরালদের পিছনে ছুটছে? আসলে একটা ব্র্যান্ড যখন কোলাপ করে, লাইক ধরেন একটা বাংলাদেশি মোবাইল ফোন কোম্পানি, তাদের যে টার্গেট অডিয়েন্স আর আইফোনের যে টার্গেট অডিয়েন্স সেম না। ধরেন যদি আমরা ম্যাস অডিয়েন্সকে ধরি, যে একদম আরবান এবং রুরাল হোল বাংলাদেশ, তো এই হোল বাংলাদেশকে টার্গেট করার জন্য এমন একজন স্পোক পারসন লাগবে এখানে যাকে সবাই চিনে। লাইক মানে দিন শেষে বিজনেসের কাছে যেতেই হবে। আমরা শুরুতেও একটা কথা এরকম বলেছিলাম। এখন আসতে চাই আপনার কাছে একদম শেষ প্রশ্ন, সোশ্যাল মিডিয়াটাকে আপনি কিভাবে ব্যবহার করেন আপনার লাইফের ক্ষেত্রে? সোশ্যাল মিডিয়াতে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় টু কানেক্ট উইথ মাই ওয়েল উইশার্স, ফ্রেন্ডস। সো আমাকে যারা ভালোবাসে, আমাকে ফলো করে, তাদের জন্য তো অবশ্যই আমাকে আপডেট দিতে হয় যে আই এম ডুইং দিস থিং, আই এম ডুইং দিস থিং, আই এম ডুইং দিস ইভেন্ট। তো ইভেন্টস বলেন বা এই যে নতুন কী সিনেমার সাথে কাজ করছি, যেমন এখন কাজ করছি ময়না নামে একটা সিনেমাতে, এটা আমাদের জাজ মাল্টিমিডিয়ারই প্রোডাকশন। এইটা এই সপ্তাহে এটা আপনার ইতালির একটা ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে ফিচার ফিল্মে। সো মঞ্জুরুল ইসলাম মেঘ ভাই এটা ডিরেক্টর। সো ভালো লাগছে যে এই প্রজেক্টটাতেও আমি কাজ করছি। তো এগুলো আসলে জানাতে মানুষকে ভালো লাগে যে তারা যখন অ্যাপ্রিসিয়েশন দেয়, তখন আসলে মনে হয় যে না, আমি মনে হয় আসলেই এই ইন্ডাস্ট্রির জন্য কোনো কন্ট্রিবিউশন রেখেছি। নিশ্চয়ই আমরাও বিশ্বাস করতে চাই যে এখানেই থেমে যাবেন না, আরও অনেক দূর আমাদের ইন্ডাস্ট্রিকে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টাটা আপনার থাকবে। অনিল রাবি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি রানা ভাই। ইট ওয়াজ এ গ্রেট কনভারসেশন। দেখা হবে নিশ্চয়ই আবারও ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। দেখা হবে আপনাদের সাথেও অন্য কোনো শোতে এবং অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিশ্চয়ই সুন্দর থাকবেন।